তুই কেন শ্রেয়সীকে এত ভালোবাসিস? আমার আর তোর মধ্যে বিশাল ফারাক। আমি যদি জানতাম শ্রেয়সী অন্য কাউকে ভালোবাসে, আমি ওকে জোর করে আমার করতে চাইতাম না কখনো। কিন্তু আমি চাই, জোর করেই হোক যেভাবে হোক। আমি ভীষণ স্বার্থপর। ও যাকে ইচ্ছা তাকে ভালোবাসুক, আমি ওকে ভালোবাসি, এটাই মুখ্য। প্রযুক্ত অসহায় যোগে চাইল, এই যে প্রচ্ছদ এত ভালোবাসে, যদি সত্যি ডিভোর্সটা হয়ে যায় তাহলে ছেলেটা বাঁচবে কেমন করে? প্রচ্ছদ আবার বলল, ওকে ছাড়া ইদানিং আমার দম বন্ধ লাগে। এক সেকেন্ড চোখের আড়াল হলে মনে হয় আমি নিঃস্ব হয়ে গেছি। আমি পাগল হয়ে যাচ্ছি। হাজারবার অপমান করা সত্ত্বেও আমি ওর কথাই ভাবছি, ওর কাছেই ফিরে যাচ্ছি। আগের মতো জেদ ধরে বসে থাকছি না, ওর উপর রাগও দেখাতে পারছি না। কি যেন এক মন্ত্র বলে পুরো আমাকে বলহীন করে চলেছে এই মেয়ে। প্রযুক্ত ভীষণ ভাবুক গলায় বলল। তুই ওকে ডিভোর্স দিবি কিভাবে? প্রচ্ছদ উন্মাদের মতো মাথা দুপাশে নাড়িয়ে বলে। দেব না, কখনো দেব না। একটা বুদ্ধি দেই। প্রচ্ছদ কৌতূহল চোখে তাকালো। প্রযুক্ত অনেক ভেবে সময় নিয়ে চোখে তারায় আশার আলো জ্বালিয়ে বলল। তোরা ইন্টিমেট হ। কয়েক মিনিট প্রচ্ছদ বোধ বুদ্ধিহীন ফাঁকা মস্তিষ্কে চেয়ে রইল। এরপর ভীষণ ভীষণ অবাক গলায় বলল। কি বলতাছস? ইন্টিমেট হব মানে? ও আমার থেকে ডিভোর্স চাইছে, প্রযুক্ত ডিভোর্স। শেষের কথাটা হালকা জোরেই বলল প্রচ্ছদ। প্রযুক্ত গা ছাড়া ভাবে বলল। জোর করবি? আশ্চর্যের উচ্চ সীমানায় পৌঁছে প্রচ্ছদ শব্দ করে বলে উঠল। হোয়াট? প্রযুক্ত কথা বলে না, বাম গালে জিহ্বা ঠেকিয়ে ভাবুক চোখে বসে থাকে। প্রচ্ছদ দাঁত কিরমির করে উঠল। তোর কি আমাকে কাপুরুষ মনে হয়? এরকম একটা লেইম চিন্তা ভাবনা তোর মাথায় এলো কিভাবে? ছি, সেই মনিও। যা এখান থেকে। এত রিয়েক্ট করতেছিস কেন? হাজব্যান্ড ওয়াইফ তোরা। তুই শ্রেয়সীর সাথে জোর করে ইন্টিমেট হয়েছিস এখনো? প্রচ্ছদের দৃঢ় গলায় বলা আকস্মিক প্রশ্নে আর কোনো কথা বলল না প্রযুক্ত। পেছনে হাত ঠেকিয়ে দীর্ঘশ্বাস ফেলে দুই বন্ধু আকাশের দিকে চেয়ে রইল। দুষ্টুর মতো মেয়েকে এসব দিয়ে আদৌ কখনো আটকে রাখা যায়? যাবে কি? রাত ৩টে, বাহিরে ঝুম বৃষ্টি। টিনের চালে বৃষ্টির টুপুর টাপুর শব্দ, কাঠের জানালায় বৃষ্টির ছটা বাড়ি খাচ্ছে। এই ভর বৃষ্টিতে মধ্যরাতে একটি লজ্জার অঘটন ঘটে গিয়েছে। দুষ্টুর হিসু পেয়েছে। এদিকে কলপার বাইরে ঘরের সাথে অ্যাডজাস্ট বাথরুম নেই। দুষ্টু জানালা হালকা ফাঁক করে বাইরে তাকালো। ঘুটঘুটে অন্ধকার। পেট চেপে 10 মিনিট অপেক্ষা করলো সে। বৃষ্টির গতি একটু কমলো। দুষ্টু ওর পাশেই প্রচ্ছদের দিকে তাকায়। তখনের পরে প্রচ্ছদ আর ওর সাথে কথা বলেনি। দুষ্টু প্রচ্ছদকে ডাকলো বার কয়েক। এরপর হালকা হাতে গোতা দিল। প্রচ্ছদ একটু নড়ে চড়ে ওঠে। দুষ্টু মৃদু স্বরে ডাকলো। একটু একটু উঠুন না। প্রচ্ছদ উঠে বসে ঘুম ঘুম চোখে তাকালো। চোখ কসলালো। এরপর গম্ভীর মুখে দুষ্টুর দিকে প্রশ্নবোধক চোখ দুটো নিবদ্ধ করলো। মুখে কথা বলল না। দুষ্টু অসহায় গলায় ঠোঁট উল্টে বলল। আমি ওয়াশরুমে যাব। প্রচ্ছদ একভ্রু উঁচু করে তাকায়, যার অর্থ তো তাতে কি করতে পারে? কোলে করে নিয়ে যাবে? দুষ্টু আরো খানিকটা ঠোঁট উল্টে জানালা খুলে বাইরে দেখিয়ে বলল। দেখুন কত অন্ধকার, আমার সাথে চলুন। প্রচ্ছদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে যেই আবার শুতে যাবে, দুষ্টু প্রচ্ছদের মাথার পেছনে হাত দিয়ে আটকে দিয়ে বলল। আমি এত খারাপ, উঠুন না প্লিজ। প্রচ্ছদ অতি ঠান্ডা গলায় বলে। সে সরি ফার্স্ট। দুষ্টু চোখ ছোট ছোট করে চাইল। রিভেন্স? ইয়া। খারাপ লোক বলবো না। প্রচ্ছদ এবার শটান হয়ে একটানে কম্বল মুড়ি দিয়ে শিরা মস্তক ঢেকে আরাম করে নাক ডাকলো। দুষ্টু রাগে নাক ফুলিয়ে বলল। ফাইন, সরি। প্রচ্ছদ কম্বলের নিচ থেকে বলে। ওয়ান মোর টাইম। দুষ্টু কঠিন দৃষ্টিতে তাকালো, কিন্তু লাভ হলো না। এই মুহূর্তে এই বেয়াদব লোকের কথা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। পেট ফেটে যাচ্ছে। সরি। সেই ইট অ্যাগেইন। দুষ্টু চিল্লিয়ে উঠল এবার। আমি কয়বার বলবো ফালতু লোক, উঠবেন নাকি? প্রচ্ছদের বিস্তর হাসি পেল। উঠে বসে ফোনের টর্চ জ্বালালো। কারেন্ট নেই। ঘরের এক কোণে দোয়াত মৃদু আলো ছড়াচ্ছে। সেই আলোতে প্রচ্ছদের ঘুম ভাঙা হাস্যজ্জ্বল মুখটা ভারী সুন্দর দেখাচ্ছিল। দুষ্টু খানিকক্ষণ নিঃশব্দে তাকিয়ে দেখল। প্রচ্ছদ নেমে দাঁড়িয়ে চপল পায়ে দিয়ে বলল। নজর লাগবে আমার। দুষ্টু নেমে দাঁড়িয়ে বিড়বিড় করল। বেহায় লোক কোথাকার। বাড়ির বাইরে সে পিচ্ছিল কর্দমাক্ত মাটি, শীতের ঠান্ডা পবন, সাথে জটলা পাকা ঘন অন্ধকার দেখে দুষ্টুর শরীর কেঁপে কেঁপে উঠল। আকাশে মৃদু মৃদু গর্জন হচ্ছে।
দুষ্টু অসতর্কতা বশতই প্রচ্ছদের বাহু দুহাত দিয়ে পেঁচিয়ে ধরল। প্রচ্ছদ সেদিকে তাকিয়ে আস্তে আস্তে কদম ফেলল। দুষ্টু একবার পিছলে যেতে নিল। প্রচ্ছদ দুষ্টুর হাতের উপর হাত রেখে শক্ত করে ধরে সতর্কে পা ফেলল। তার ভীষণ ভালো লাগছে, ভীষণ। সারাদিনের এত এত দুঃখ কষ্টগুলো কর্পূরের মতো মিলিয়ে যেতে থাকলো বৃষ্টির ছটা হিমশীতল হাওয়ায়। দুষ্টু দোয়া পড়তে পড়তে যাচ্ছিল। ফিসফিস করে প্রচ্ছদকে বলে উঠল, চলুন আমরা কালকে চলে যাই এখান থেকে। প্রচ্ছদ মৃদু হেসে বলে, না। হ্যাঁ। না। দুষ্টু শুনল না। প্রচ্ছদের হাত ধরে এগিয়ে গেল। প্রচ্ছদ দুষ্টুর দিকে এক পলক তাকিয়ে আকাশের দিকে চোখ নিবদ্ধ করলো। আকাশকে মনের বলেই ব্যক্ত করলো গোপনে। এই একটুখানি স্পর্শ পাওয়ার জন্যে হলেও আমি সারা জীবন ওর সাথে এই অজপাড়া গায়ে থেকে যেতে চাই আল্লাহ। তখনই দুষ্টু বলল, ভালো মতো আলোটাও ধরুন না, পিছলে পড়ে যাব তো। প্রচ্ছদের পাত্তাহীন স্বর। তো যাও, আমার তো ইচ্ছে করে তোমাকে ধাক্কা মেরে কাদায় গড়াগড়ি খাওয়াই। তবে যদি একটু মানুষ হও দুষ্টু মেয়ে। দুষ্টু ঝাড়ি দিয়ে বলে। অসভ্য ছেলে। পরের দিন দুষ্টুকে দেখতে গ্রামের কিছু মহিলারা এলো। প্রচ্ছদের বাবা, চাচাতো ভাইয়ের বইরাই ওদের দেখভাল সহ সব সামাল দিচ্ছিল। এক বৃদ্ধা মহিলা এসে দুষ্টুর থুতনি ধরে বলল, দুষ্টু, টিয়া, শ্রেয়সী বারান্দায় বসেছিল চেয়ার পেতে। আর উঠোনেই দাঁড়িয়ে টুকটাক আলাপ সাচ্ছিল প্রচ্ছদ, নীর, প্রযুক্ত। দুষ্টু একবার চোখ তুলে প্রচ্ছদের দিকে তাকালো। প্রচ্ছদ ঠোঁটে আঙ্গুল দিয়ে ইশারায় চুপ থাকতে বলল। দুষ্টু মিষ্টি হেসে বৃদ্ধার দিকে তাকিয়ে বলল, তা দাদি, আমার গায়ে তো তাও 3 পিস আছে, তোমার গায়ের ব্লাউজ কই? টিয়া, শ্রেয়সী হেসে উঠল। বৃদ্ধাও মস্করা করে বলল, দুষ্টু লজ্জায় লাল হয়ে গেল। মাথা নিচু করে জিহ্বায় কামড় দিল। একবার মাথা তুলে আর চোখে চেয়ে দেখলো প্রচ্ছদরা নিজেদের মতন গল্প করছে। ভাগ্যে শুনেনি। দুষ্টু হাঁপ ছাড়ল। আরেকজন মহিলা পান চিবিয়ে চিবিয়ে শ্রেয়সীকে তাক করে প্রশ্ন করল। মাইয়াডা কেডা? চোখের পলক পড়ার আগেই দুষ্টু শ্রেয়সী এবং নীরকে চমকে দিয়ে বলে উঠল। আমার বোন। কি ভীষণ ভালো লাগায় যে শ্রেয়সীর অন্তরটা ছেয়ে গেল। তা যদি একবার দেখাতে পারতো দুষ্টুকে। বুকের ভেতর কান্না উতলে উঠল। বহুদিন পর এভাবে বলল দুষ্টু। শ্রেয়সী বুঝে উঠছিল না কিভাবে দুষ্টুর সাথে একটু সরাসরি কথা বলবে। টলমলে চোখের সামনে তাকাতেই প্রযুক্ত মৃদু হাসল। মহিলা আবার জিজ্ঞেস করলেন, ওই পোলাটা তাইলে তোমার দুলা ভাই? দুষ্টু মাথা নাড়ায়। প্রযুক্ত আরেকটু বিস্তর হাসল। ওরা তিনজন এমন ভান ধরে দাঁড়িয়ে আছে যেন কিচ্ছু শুনছে না, নিজেদের মধ্যে গল্পে মশগুল। অথচ ওরা ওখানে দাঁড়িয়ে আছে ওদের বউদেরকে কি বলে তা শোনার জন্য। প্রযুক্ত প্রচ্ছদের হাতে ঘুষি মেরে বলল, তোর বউয়ের দুলাভাই হয়ে গেলাম রে। আজ থেকে তুই আমাকে দুলাভাই রাখবি। প্রযুক্তর গর্বে বুক ফুলে উঠছে। প্রচ্ছদ পাত্তা দিল না, উল্টে বলল, তুই দুদিন ধরে নীরের সাথে কেন থাকছিস? তোর না হয় বউয়ের সান্নিধ্য দরকার নেই, মানলাম তোর সিস্টেমে সমস্যা আছে, তাই বলে তো নীরও বউ ছাড়া থাকতে পারে না। প্রযুক্ত খেকিয়ে উঠল। হাফ বেটা, মুখে লাগাম দে। সিস্টেম দেখতে চাস? প্রচ্ছদ নাকমুখ কুচকে দাঁড়ালো। নীর ভ্রু কুচকে বলে উঠল, ছি, বিয়ের পর তোমার এই অধপতন। ছেলে দেখলো তোমার ইমোশন জেগে ওঠে, বউ কাছে আসতে দেয় না নাকি? প্রযুক্ত নীরের পেটে ঘুষি মেরে বলল, তোর জন্যই তো দেয় না। প্রতিদিন রাত তুই তো আমার কাছে আসার জন্য উতলা হয়ে যাস। নীর পেট ধরে মৃদু আর্তনাদ করার ভান ধরল। কথা বাড়ালো না। এখন যদি কথা বাড়াতে গিয়ে কথায় কথায় ওকে জিজ্ঞেস করে তুই কেন টিয়ার সাথে থাকছিস না, তখনও কি জবাব দিবে? যদি ওকে টিয়ার সাথে থাকার জন্য জোরাজোরি করে তখন? নীর ওদের বলল, চলো পুকুর পাড়ের পাশে টঙে গিয়ে বসি। টঙে বসে যে যার মতো চুপচাপ কিছুক্ষণ নিজেদের কথা ভাবল। বাস্তবিক অর্থে এই ঝিরিঝিরি শুষ্ক বাতাস, অল্প স্বল্প মিষ্টি রোদ, সামনে বিশাল বড় পরিষ্কার পানির সুন্দর পুকুর, উঁচু উঁচু তালগাছগুলোর হেলানো দোলানো, এত মনোরম পরিবেশ যে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে ভীষণ ভালো লাগছিল। সেই ভালো লাগার নিস্তব্ধতা ভেঙে নীর আচানক বলল, তোদের বিয়ের কাহিনী শোনা তো। তোর বউয়ের খোঁজ পেলি কোথা থেকে? প্রচ্ছদ মৃদু হেসে বলে। বিশাল বড় কাহিনী, শুনবি? নীর ঠোঁটের কোণে মেকি হাসি নিয়ে বলল,
শুনবো বলেই তো জিজ্ঞেস করলাম। মুখে বলল ঠিকই, কিন্তু নীরের বুকটা জ্বলে যাচ্ছিল অকারণেই। চট্টগ্রাম থেকে এসে প্রচ্ছদের গায়ে হলুদে অ্যাটেন্ড করার কথা ছিল তার। সকল ঝক্কি ঝামেলা পুহিয়ে অবশেষে হলুদের দিন এসে পড়লেও দুষ্টু ফোন ধরছিল না দেখে চিন্তায় বিয়েতে উপস্থিত থাকার মতো মন মানসিকতা ছিল না নীরের। সেবার কতদিন কথা হলো না তাদের। সেই সামান্য দূরত্ব থেকেই জন্মকালে দূরত্ব এসে পড়ল। প্রযুক্ত হেসে বলল, তোর থেকে লুকিয়েছে বলে মানিস না কিন্তু আবার। নীরের হৃৎপিণ্ডে কি জানি একটা খামচে ধরল, তবুও প্রচ্ছদের দিকে চোখ নাচিয়ে চেয়ে রইল। প্রচ্ছদ সলজ্জে হেসে মাথা চুলকায়। তার হৃদয়ের সংকোচন প্রসারণ বেড়ে গেছে। আকাশের দিকে তাকিয়ে স্মৃতি হাতড়িয়ে হাতড়িয়ে বের করে আনলো তার গোপনীকে, যাকে সে বহু বছর ধরে ভীষণ ভালোবাসে। প্রচ্ছদ যখন ইন্টার ফার্স্ট ইয়ার, দুষ্টু তখন ক্লাস 9-এ। ছোটবেলায় দুষ্টুদের বাড়িতে বেশ কয়েকবার ওদের যাওয়া হয়েছে মায়ের সুবাদে। দুষ্টুর সাথে প্রচ্ছদের কখনো তেমন কথা হতো না, হলেও প্রচ্ছদ আপনি তুমি গুলিয়ে ফেলতো বলে দুষ্টু নাক মুখ ফুলিয়ে বলতো। আপনি তো ভীষণ এলোমেলো ছেলে। প্রচ্ছদের সাথে দুষ্টুর টুকটাক গোছালো সুন্দর কথাবার্তা হতো হঠাৎ। বস্তুত প্রচ্ছদের এই গম্ভীর মুখখানাকে দুষ্টু কোনো কালেই পছন্দ করতো না, কিন্তু দুষ্টুর ওই পছন্দ না করাটাকে প্রচ্ছদ পছন্দ করে ফেলল। ধীরে ধীরে পছন্দটুকু গাঢ় হলো। কেউ ঘুণাক্ষরেও টের পেল না। দিন মাস যায়, তার পছন্দের পারদ তরতর করে বাড়তে থাকে, তবে সর্বোচ্চ গোপনে। ওই নীল গেঞ্জিটা ওর অত প্রিয় হওয়ার কারণ ছিল, দুষ্টু একদিন বলেছিল, আপনাকে এই নীল গেঞ্জি দিয়ে তো খুব স্মার্ট লাগছে, কি সুন্দর। প্রচ্ছদ গম্ভীর মুখে উত্তর দিত, আমাকে সব গেঞ্জিতেই স্মার্ট লাগে, আর আমি ছেলেটাই ভীষণ সুদর্শন। ব্যাস ওই কথাটুকু মনে রেখেই এত বছর গেঞ্জিটাকে আগলিয়ে রাখা। খুবই বাচ্চামো না ব্যাপারটা? প্রেমে পড়লে সবাই একটু আধটু বাচ্চামো করে, ওটা তেমন বড় কোনো ব্যাপার নয়। কিন্তু বিয়ের পর দুষ্টু যখন গেঞ্জিটা বাচ্চামির বশে কেটে ফেলল, প্রচ্ছদের মনে হয়েছিল কেউ ওর প্রেমের স্মৃতিটাকে কেটে ফেলছে, ওর 10 বছরের একপাক্ষিক প্রেমের স্মৃতি। নীরের শরীর অসাড় হয়ে যাচ্ছে, মুখে কোনো রানী, তবুও শুনে চলল। 2 বছরের জন্য স্কলারশিপ নিয়ে প্রচ্ছদ বাইরে গেল পড়তে, ফিরে এসে শুনে দুষ্টু রিলেশনশিপে আছে। ওর পুরো দুনিয়াটা ভেঙে চুরমার হয়ে যেন গুড়িয়ে পড়ল। মানতে পারছিল না দুষ্টু প্রচ্ছদকে ছাড়া কোনো অন্য কাউকে ভালোবাসে। প্রচ্ছদের মা কিভাবে যেন বুঝে ফেললেন। মাথায় হাত রেখে একদিন জিজ্ঞেস করতে প্রচ্ছদ হাও মাও করে কান্নায় ভেঙে পড়ল। বুঝ হওয়ার পর এই প্রথম মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ওকে এনে দাও, আমি মরে যাব প্লিজ। আম্মু, এনে দাও, আমার দমটা বন্ধ হয়ে আসছে। অসম্ভব, ওই ঘরে একটা মেয়ে দিয়ে আমি এত অপমানিত হলাম। বিয়ের আসরে আমার ছেলেকে প্রত্যাখ্যান করে পালিয়ে গেল, আমার ছোট মেয়েকে যেচে গিয়ে নিয়ে আসবো, তাও এত কিছু শোনার পর। নীরের বুকে দহন বাড়ছে। এত কিছু, অথচ ও কিচ্ছু জানে না। অবাকতায় চোখ কোটর থেকে বের হওয়ার জোগাড়। প্রচ্ছদ যদি কখনো তাকে একবার বলতো, ইস, 7 বছর আগে দৃষ্টির সাথে অর্জনের বিয়ের সময় নীর উপস্থিত ছিল ঠিকই, কিন্তু সেখানে দুষ্টু ছিল না। ও দৃষ্টিকে দেখেছে কিন্তু দুষ্টুকে দেখেনি, কারণ তখন দৃষ্টির পালিয়ে যাওয়া তোড়জোড়ে মুখ্য ভূমিকা পালন করছিল বিধায় বিয়ে বাড়ির কোথাও ওকে দেখা যায়নি তেমন। ও দৃষ্টির পালিয়ে যাওয়ার সব বন্দোবস্তে ব্যস্ত ছিল। ইভেন দুষ্টুর সাথে সম্পর্ক থাকাকালীনও দুষ্টু ওর ফ্যামিলি সম্পর্কে তেমন কিছুই বলতো না। আদতে বলবে কি? 3 সদস্যের পরিবার, বোনের সাথে বাবা মা যোগাযোগ নেই, কারণ পছন্দের মানুষকে বিয়ে করেছে, ব্যাস এটুকুই। নাম জিজ্ঞেস করার চিন্তা যেমন কখনো মাথায় আসেনি, তেমন কোনো রকম প্রয়োজনও বোধ করেনি। ও তো দুষ্টুতেই সীমাবদ্ধ ছিল। একটা মিষ্টি দুষ্টু মেয়ে হলেই তার চলত। ওই মেয়েটি আশেপাশে থাকলে তো দিন দুনিয়ার হুঁশ ওর কোনো কালেই রইত না। নীর জড়ীভূত কণ্ঠে বলে উঠল, আমাকে কখনো কেন কিছু বলিসনি? প্রচ্ছদ হেসে বলে, আরে পাগল, কেউ কিচ্ছু জানতো না তো এক্সেপ্ট মি। প্রযুক্ত জানে আরও বহু পরে, যখন আমি বিদেশ থেকে আসি, যখন আমার অবস্থা খুবই খারাপ। আসলে এসব বলার মতো কথা নয়, বাট আই উইশ যদি তোকে বলতাম, কিন্তু আমি তো জানতাম না তুই 1 ইয়ার ড্রপ দিয়েছিস। বস্তুত নীর দুষ্টু আর শ্রেয়সীর থেকে 1 ইয়ার সিনিয়র। প্রথম থেকেই নীর দুষ্টুকে পছন্দ করলেও দুষ্টুকে তোয়াক্কা করতো না।
ওর পাত্তা পেতে কত কিছুই না করেছে। শেষমেশ বিভাগে আবেদন লিখে হুলস্থুল কাণ্ড করে 1 ইয়ার ড্রপ দিয়ে দুষ্টুকে নোট টোট দিয়ে হেল্প করে ও নজরে আসতে পেরেছিল। সে কত কসরত করতে হয়েছিল নীরকে। সত্যি যদি প্রসাদ ওকে বলে রাখতো তবে এত বড় ভুলটা, এত বড় বড় কষ্টগুলো ওদের কখনো আষ্টে পৃষ্ঠে অক্টোপাসের মতো জড়িয়ে নিত না। নীর নিজের ভাবনা থেকে ফিরল, তাকিয়ে খেয়াল করলো শুকনো উদাস প্রচ্ছদের চোখের কোনা দুটো পানিতে ভিজে উঠেছে। নীর সেদিকে এক নয়নে চেয়ে রইল। আর প্রচ্ছদ বলে গেল, তারপর জানিস, আম্মু রাজি না হওয়াতে টোটালি খাওয়া দাওয়া অফ হলো আমার। ঘরের জিনিসপত্র ভেঙে একাকার। আব্বু, কাকা, ভাইয়া, ভাবি সবাই জানলো। ভাইয়া বোঝালো সবাইকে। আম্মু একসময় রাজি হলো। 1 সপ্তাহের মধ্যে বিয়ের আয়োজন। বিয়ের রাতে আম্মুকে ওদের বাড়ির পেছনে পাহারায় রাখলাম, কারণ আমি প্রিটি মাছ শিওর ছিলাম ও পালাবে, হাজার হোক রক্ত বলে কথা। এবং তাই হলো। স্টেশন থেকে ধরে নিয়ে আসলো আম্মু। এরপর ফোন করে আমাকে কত কথা যে শোনালো তার কোনো ইয়ত্তা নেই। তারপর বিয়ে হলো। বিয়ের রাতেই ও ডিভোর্স চাইলো। কুল কিনারা না পেয়ে আমিও হ্যাঁ বললাম। এর মধ্যে একদিন শুনলাম ওর সেই বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমার মনের ঘুটঘুটে অন্ধকার গুহার ভেতর একটা মস্ত বড় চাঁদ যেন এক ফালি সরু কিরণ ফেলল। আশার রোশনি খুঁজে পেলাম। এই তো তারপর থেকে ক্রমেই ওর প্রতি দিনকে দিন আরও বেশি দুর্বল হয়ে পড়লাম। প্রচ্ছদ থামল। নীরের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এলো। কত বছর ধরে ভালোবাসে প্রচ্ছদ। নীর যদি জানতে পারতো একটাবার, শুধু একটাবার, কোনো মন্ত্র বলেও যদি প্রচ্ছদের গোপনীর খোঁজ পেত। তার অত প্রিয় ভাইটার সবচেয়ে অপ্রিয় মানুষটা সে। নীরের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। প্রচ্ছদের কাঁধে হাত রেখে মৃদু স্বরে মনের অনিচ্ছায় প্রশ্নটা করে বসল, প্রচণ্ড ভালোবাসিস না? প্রচণ্ড। ওকে আমি কখনো ছেড়ে দিতে পারবো না রে। ও আমার পৃথিবী, আমার আকাশের সূর্য, আমার হৃদস্পন্দন। আমি কেমন করে বাঁচবো ওকে ছাড়া? ওর জন্য আমি গোটা বিশ্বের সাথে যুদ্ধ করতে পারি, কিন্তু ওকে পাওয়ার জন্য ওর সাথে কিভাবে যুদ্ধ করব? এত অবুঝ কেন? ওই মেয়ে থেকে গেলে কি হয়? আমি ওকে অনেক ভালোবাসবো। একটা পিঁপড়াকেও কখনো কামড়াতে দেব না। কেন আমায় একটু ভালোবাসে না? একটুখানি পছন্দ করুক না। প্রচ্ছদের চোখ লাল হয়ে উঠল। নীরের চোখ ছলছল করলো প্রচ্ছদের আর্তনাদে। এতটা যন্ত্রণা পেয়ে যাচ্ছে প্রচ্ছদ। নীলের বুকে মোচড় দিয়ে ওঠে। না জেনে শুনে এত বড় কষ্টটা দিতে পারলো প্রাণপ্রিয় ভাইকে। আচ্ছা, কখনো যদি ঘুণাক্ষরেও প্রচ্ছদ জানতে পারে নীরের সাথে দুষ্টুর সম্পর্কের কথা, তবে কি হতো? প্রচ্ছদ কি নিজের দাবি ছেড়ে দিত? তখনও বাঁচত কেমন করে? নীরের বুক দ্রুত ওঠানামা করছে। ও মন প্রাণ দিয়ে চাইলো ওর ভাইটার কষ্ট কমে যাক, ও আর কোনোদিন কষ্ট না পাক। প্রচ্ছদের জীবনের সব ভালো হোক, ওর ভাগের ভালোগুলো তার ভাগে ঠাঁই পাক। সে বুঝে গেছে প্রচ্ছদের বেপরোয়া ভালোবাসার কাছে তার হাল ছেড়ে দেওয়া ভালোবাসা ঠুনকো মলিন। পথে ধুলো উড়িয়ে রাস্তার সাথে 4 চাকার ঘর্ষণে বড় গাড়িটা এসে থামলো হক বাড়ির সামনে। দুষ্টু একটা লম্বা নিঃশ্বাস টেনে সবার আগে নেমে চটপট পায়ে ভেতরে গেল। কি দম বন্ধকর পরিবেশের মধ্যে ছিল এই 2-3 দিন। ঘরে সে বারংবার বিড়বিড় করে বলে গেল, ওর সাথে যেন আর কখনো আমার দেখা না হয়। প্রচ্ছদ লাগেজ নিয়ে রুমে পা রাখতেই দুষ্টু বলে উঠল, চলুন প্রেগন্যান্সি টেস্ট করাতে যাব। রিপোর্ট নিয়ে আজকেই কোর্টে যাবেন আপনি। ঘড়িতে তখন দুপুর 12টা বাজে। প্রচ্ছদের চোয়াল শক্ত হয়ে এলো। লাগেজ ঘরে ঢুকিয়ে নিজের জামা কাপড় নিয়ে গোসলে গেল। মিনিট 10 পরে গোসল থেকে বের হওয়ার সাথে সাথে দুষ্টু কপাল কুঁচকে বলল, শুনেছেন আপনি? তোমার এই এক ঘ্যানর ঘ্যানর আর ভালো লাগছে না আমার। এত বিরক্তিকর মেয়ে কেন তুমি? কবে থেকে টেস্ট করানোর কথা বলছি, করলে না, এখন আবার শুরু করেছো? তোমার মর্জি মতো সব হতে হবে? নিজেটা ছাড়া আর কিছু ভাবতে পারো না? এতটুকু পথ ড্রাইভিং করে এসে আমি এখনই তোমাকে নিয়ে টেস্ট করতে ছুটবো? তারপর আবার ছুটবো কোর্টে? বিবেক জ্ঞানহীন মেয়ে মানুষ। প্রচ্ছদ ধমকিয়ে ধমকিয়ে উচ্চস্বরে বলে চলল। দুষ্ট চোখ ছাপিয়ে অম্বর এলো।
এভাবে আর কখনো কোনো দিন কথা বলেনি প্রচ্ছদ। দুষ্টুর বুক ভেঙে কান্না পেল। প্রচ্ছদ সেদিকে খেয়াল পর্যন্ত করল না, বরং আরো বলল কঠোর বাক্য হিমশীতল কণ্ঠে। তোমার যদি থাকতে ইচ্ছে করে থাকো, না হয় চলে যাও। 1 মাস পর আপনি ডিভোর্স পেয়ে যাবে। কথাগুলো বলেই প্রচ্ছদ হনহন করে ছাদে চলে এলো। রাগে শরীরে আগুন ধরে যাচ্ছে। ডিভোর্স ডিভোর্স ডিভোর্স, যখন তখনই এক বুলি আওড়াচ্ছে। নিজ মর্জি মতো সব করবে, বেপরোয়া মেয়ে। সবকিছুর একটা লিমিট থাকা উচিত। ঘরে স্তম্ভিত দাঁড়িয়ে থাকা দুষ্টু অপমানে ছিন্ন ভিন্ন হয়ে লাগেজ থেকে প্রচ্ছদের সব কাপড় বের করে ছুঁড়ে মারল এদিক সেদিক। নিজের আরো কিছু কাপড় এনে উল্টো পাল্টে ভরল লাগেজে। এরপর নিচে নেমে এলো। শিরিন হক ডাইনিং টেবিলে খাতা কলম নিয়ে বসে মনোযোগ সহকারে বাজারের ফর্দ লিখছিলেন। দুষ্টু গিয়ে ডাকলো। আন্টি, শিরিন হক মাথা না উঠিয়ে বললেন, জি। আমি একটু আমার বাসায় যেতে চাই। খাতায় মরিচের গুঁড়া 2 কেজি লিখতে লিখতে দুষ্টুর কথার জবাব দিলেন তিনি। মাত্র এক জায়গা থেকে এলে, ফ্রেশ হলেও না। শিরিন হকের কথা শেষ হওয়ার আগেই দুষ্টু বলে, বাবা অসুস্থ, আমাকে দেখতে চাইছে। প্রায় 2 মাস হয়ে গেল বাবা মাকে দেখি না। বস্তুত দুষ্টু মিথ্যে বলেনি। কালই ওর বাবা ফোন দিয়ে বলেছিল ওকে যেতে। শরীর ইদানিং ভালো যাচ্ছে না। ফোনটা মূলত করেছিল প্রচ্ছদকে। জামাইকে দাওয়াত দিয়ে মেয়ের সাথেও কথা বলা হয়েছে। শিরিন হক বড় করে শ্বাস ফেললেন। তোমার মাকে কত করে বলি আসতে, সে আসতে চায় না। তার উপর তোমার বাবা অসুস্থ। আচ্ছা যাও, কিন্তু প্রচ্ছেদ কোথায়? ওনার কাজ আছে, আমাকে একাই যেতে বলেছে। দুষ্টু চটপটে উত্তর। শিরিন হক ভ্রুকুচকে গালে জিভ ঠেকিয়ে কিছুক্ষণ ভেবে নিজ আন্দাজ করে বললেন, আচ্ছা যাও, এখনই যাবে? হ্যাঁ। দাঁড়াও 2 মিনিট, টাকাটা নিয়ে আসি। যাওয়ার সময় তোমার বাবা মার জন্য কেনাকাটা করে যেও। লাগবে না আন্টি? লাগবে। দাঁড়াও 2 মিনিট। শিরিন হক নিজের ঘরের দিকে পা বাড়ালেন। কম কসরতে শিরিন হককে রাজি করাতে পেরে দুষ্টু হাঁপ ছেড়ে বাঁচল। এ বাড়িতে আর কখনো আসবে না ও। এই ওর শেষক্ষণ। নিজ ঘরে যাওয়ার সময় রান্নাঘরে চোখ পড়তেই দেখলো ইরা আর নীরা হাতে হাত লাগিয়ে একসাথে কাজ করছে। এই মুহূর্তে এসে ওর চক্ষু চড়ক গাছ। রান্নাঘরে ঢুকে ইরাকে দেখে ওর কান্না পেল। ওর সুন্দরী ভাবিটাকে আর দেখা হবে না। ইরাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকলো। নীরা দুষ্টুর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। দুষ্টুর হজম হলো না। অবাকতার সহিত নীরাকে বলল। স্বপ্ন। নীরা শব্দ করে হেসে বলে, যাও, এরকম করো না। দুষ্টু হাসলো। রান্নাঘরের ক্যাবিনেটের ওপর আকাশ বসে আছে। নাক দিয়ে সর্দি পড়ছে। নীরা নিজের আঁচল দিয়ে সর্দি মুছে দিল। যা এই প্রথম ঘটল বলে বোধ হলো দুষ্টুর। ও মুগ্ধ চোখে চেয়ে রয়। ইস, তারও তো একটা নিজস্ব আকাশ থাকার বয়স হয়েছে। আফসোস, তার নিজস্ব আকাশটা হয়তো কোনো দিন তার কোলে আসবে না। এই শীতের মাঝেও ঠান্ডা বাতাসে হাফ হাতা গেঞ্জি গায়ে ছাদে বসেছিল প্রচ্ছদ। আজ সূর্যের দেখা নেই। ঠান্ডায় বুকে একটু পরপর চাপ দিচ্ছে। ঘণ্টাখানেক পর নিজ ঘরে ফিরে এসে দেখা গেল এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে ওর কাপড় ফেলে রাখা। অমনি নাকের পাটাতন ফুলে উঠল। আজ এই মেয়ের কপালে শনি আছে। প্রচ্ছদ চেঁচিয়ে দুষ্টুকে ডাকে। এদিক সেদিক খুঁজে নিচে এসে ডাইনিং টেবিলের ওপর আকাশকে নিয়ে খেলায় ব্যস্ত থাকা শিরিন হকের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে, আম্মু, তোমার বান্ধবী বেয়াদব মেয়েটা কোথায়? শিরিন হক প্রচ্ছদের দিকে না তাকিয়ে জবাব দিলেন, আমার বান্ধবীর বেয়াদব মেয়েটি মিনিট 20 হলো বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। কথাটা কানে যাওয়া মাত্র প্রচ্ছদ যেন সেখানেই জমে গেল। মাটির সাথে পা আটকে গেল। দুষ্টু চলে গেছে এমনটা তো ভাবেনি। ওর হৃদয়ে কে যেন সূচ ফোটালো। কি আশ্চর্য! এত বাজে রকমের খারাপ লাগছে কেন? বুকটা ধড়ফড় করছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে এলো। কি যেন নেই নেই লাগছে। হৃৎপিণ্ড হাহাকারে ছেয়ে যাচ্ছে। কেন তুমি ওকে যেতে বলনি? শিরিন হকের কথার উত্তর না দিয়ে রোবটের মতো ঘরে চলে এলো প্রচ্ছদ। এত পাষাণ দুষ্ট! প্রচ্ছদকে তো কত অপমান করে। কই, প্রচ্ছদ তো কখনো চলে যায় না। ও তো ঘুরে ফিরে সেই নির্দয় দুষ্টুর কাছেই ফিরে আসে। আচ্ছা, দুষ্টু যদি আর না আসে? এইটুকুই ওদের একসাথে থাকার সময় ছিল। এত কম! চোখের পলক ফেলতে না ফেলতেই তো চলে গেল। প্রচ্ছদ মাথা চুল টেনে বসলো বিছানায়। কেন তখন ওভাবে দুষ্টুকে ধমকালো? কেন চলে যেতে বলল? নিজের গালের সপাটে দুটো চড় মারল। প্রচন্ড লাল চোখ দুটো থেকে নির্লজ্জ বেহায়া পানি এক নির্দয় পাষাণ ব্যক্তির জন্য গড়িয়ে আসতে চাইল। অথচ পুরুষদের যখন তখন কাদার নিয়ম নেই।
প্রচ্ছদ চোখ মুখ কয়েকবার হাত দিয়ে ঘষে বড় বড় করে নিঃশ্বাস ফেলতে লাগলো। দুপুরে গোসল শেষে টিয়া নামাজ পড়তে বসলো। কোথাও এক ফোঁটা শব্দ নেই, নিস্তব্ধ গুমট পরিবেশ। নীর ঘরে এলো। টিয়াকে দেখেও যেন দেখলো না। ফোনটা একবার চেক করে জামা কাপড় নিয়ে ঘুরে দাঁড়াতে দেখলো সিজদারত টিয়ার পিঠ থেকে থেকে কেঁপে উঠছে। টিয়া বহু সময় নিয়ে সিজদা দিল। নীর দীর্ঘশ্বাস ফেলে যেমন নিশ্চুপে এসেছিল তেমন ভাবেই প্রস্থান করলো। শাওয়ারের নিচে দাঁড়িয়ে নীর অনেকক্ষণ টিয়াকে ভাবলো, জীবনটা কি থেকে কি হয়ে গেল, কত জটিল, কত বিষণ্ণ সব মানুষ। টিয়ার বিমর্ষ মুখখানা দেখলে নীরের দিনটা আরো খারাপ যায়। শাওয়ার শেষে নীর রুম থেকে বেরিয়েই দেখলো ডাইনিং রুমে টেবিলের সাথে লেগে দাঁড়িয়ে টিয়া খাবারগুলোর দিকে তাকিয়ে আছে। এরপর নীরের দিকে অবাক হয়ে তাকিয়ে ধীর গলায় সে প্রশ্ন করলো, তুমি এত কিছু পারো? পারতে হয়। আমি তো পারি না। শিখবে। কষ্ট হয় না রান্না করতে? অভ্যস্ত হয়ে গেছি। সেই বেলার মতো এতটুকুই কথা হয়েছিল তাদের। রাত আনুমানিক 10টার দিকে টিয়া বারান্দার বেতের চেয়ারে পা তুলে গুটিসুটি হয়ে বসেছিল। চারিদিকে রূপালি গাঢ় জ্যোৎস্না। টিয়ার গোটানো ছোট্ট শরীরটা জ্যোৎস্নার আলোতে ঝিলিক দিয়ে চোখে লাগছিল। ভারী সুন্দর দেখাচ্ছিল ওকে তখন। কিন্তু সে সময় আকস্মিক হাওয়ায় ভেসে আসা চিৎকারে টিয়া চমকে উঠল। চেয়ার থেকে এই তো উল্টে যেতে নিচ্ছিল। নীর অগ্নি শর্মা রূপে বারান্দার দরজায় দাঁড়িয়ে গলার স্বর তুঙ্গে উঠিয়ে প্রশ্ন করল, তোমার রেজাল্ট বেরিয়েছে, জানো না তুমি? টিয়া জিভ বের করে আড়ালে কামড় দিল। ওর তো মনেই নেই, অবশ্য মনে থাকার মতো পরিস্থিতিতেও নেই। তাছাড়া এসব রেজাল্টের ধার ধরেছে কোনো কালে? কিন্তু নীর তো ধারে। টিয়ার ভাবনা চিন্তার মাঝেই নীর গর্জে উঠল। রেজাল্ট কি পেয়েছো জানো? কি? টিয়ার মিনমিনে গলার স্বর। এত বড় বড় কয়েকটা ডিম। ভেজে খেয়ে নিলেই তো হয়। এমতো অবস্থায় এহেন কথায় নীরের নাকটা ফুলে উঠল। পুনরায় গর্জে উঠল সে। মাত্র 2.7 পেয়েছ। টিয়া অবাক চোখে তাকায়। এরপর খুশিতে ঝুমঝুম করে বলে, ফেল করিনি? ওহ আল্লাহ, থ্যাংক ইউ, পাশ করে গেছি। টিয়ার মৃদু উচ্ছ্বাসে নীর ধমকে উঠল। আগ বাড়িয়ে কান টেনে ধরল। টিয়ার কানে স্বর্ণের বড় ঝুমকা। এমনিতেই সন্ধে থেকে কান ব্যথা করছিল। দোল দুটো খুলবে খুলবে করেও খোলা হচ্ছিল না। এখন এত জোরে কান টানায় টিয়া উচ্চ স্বরে কুকিয়ে উঠল। ব্যথা লাগছে নীর ভাইয়া, ছাড়ো ছাড়ো। ব্যথা লাগার জন্যই তো ধরেছি। ব্যথায় টিয়ার গলা ধরে এলো। নীরকে দুলের কথা বলতেই নীর ছেড়ে দাঁড়িয়ে কান দেখে বলল, কেয়ারলেস মেয়ে একটা। ইস, কান কি লাল হয়ে আছে। এত বড় বড় ঝুমকা কেন পড়েছ? না পড়াশোনা পারে, না রান্না পারে, না নিজের যত্ন নিতে পারে। পারেটা কি? শুধু সারাদিন ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদতে আর উদাস নয়নে সন্ন্যাসীদের মতো ভাবতে। এই, সন্ন্যাসী হয়েছ তুমি? ঘর সংসার নেই? এত কিসের উদাসীনতা এই বয়সে, হ্যাঁ? তারপরে দাঁত ফেলে দেবো একদম। টিয়া ফুপালো। নীর হাত ধরে টেনে ওকে ভেতরে নিয়ে এসে মলম এনে কানে লাগাতে লাগাতে ধমকে উঠল আবারও। একদম ফোপাবে না, তারপর একটাও মাটিতে পড়বে না। ডিরেক্ট কানের 3 আঙ্গুল নিচে। পাশ করেছি এই তো বেশ। এত পয়েন্ট দিয়ে কি করব? ভেজে খাবে, ফাসিল। আলমারিতে সার্টিফিকেট তুলে রাখবে, তাও ভালো রেজাল্ট করতে হবে। সমস্যা আছে? টিয়া দ্রুত গতিতে ডানে বামে মাথা নাড়ে। নীর আবার বলল, কাল থেকে রুটিন করে সকাল 7টায় আর রাত 10টায় আমার কাছে পড়তে আসবে তুমি। টিয়া চোখ দুটো মার্বেলের মতো বড় বড় হয়ে গেল। কি? এত সকালে উঠতে পারবো না, 10টায় পড়বো। নীর বিদ্রুপ করে বলে, হ্যাঁ, আমার তো আর কোনো কাজ নেই। তোমার মতো শুয়ে বসে থাকাই তো আমার কাজ। 7টা মিন্স 7টাই। টিয়া গাল ফুলালো। নীর আরো বলে গেল, আমার কাছে রান্না শিখবে, প্রতিদিন নতুন নতুন করে এক্সপেরিমেন্ট করবে। খারাপ হলে হোক, তবুও খাবো। আমার রান্না করতে ভালো না কেন? টিয়া মুখটা গোমড়া করে বলল, আমি শেখালে ঠিকই ভালো লাগবে। কেন? আমি আদর যত্ন দিয়ে শেখাবো তাই। নীর অন্যমনস্ক গলায় বলেছিল। টিয়া এক মুহূর্তের জন্য নিষ্প্রাণ চোখে তাকালো। কানের ভেতর বলের ন্যায় কথাটি বারংবার ঢপ খেলে গেল। আচম্বিতে বুকের ওপর থেকে একটা উটকো বড় রকমের বিশ্রী পাথর নেমে গেল পাহাড়ের ঢালু বেয়ে। এর বদলে ভীষণ সুন্দর ছোট্ট পানির ফোয়ারা শৈলের সুন্দর গাছগাছালির ভেতর থেকে লুকিয়ে নেমে এলো। টিয়ার মরা মন সতেজ করলো। নীর আরো বলল, আমি দুটো টিউশনি খুঁজে এনে দেবো। নতুন মাস পড়লে টিউশনি করাতে যাবে। টিয়া কপাল কুঁচকে তাকালো। বুকে আড়াআড়ি ভাবে হাত ভাঁজ করে বলল, আমি কাউকে পড়াতে পারি না।
আর আমার পড়াতে হবে কেন? আমাকে হেল্প করার জন্য। সংসারে তুমি কন্ট্রিবিউট করবে, আমার একারটা দিয়ে হবে না। টিয়া অসহায় হয়ে পড়ে। নিজের বউকে সকাল 7টায় উঠিয়ে পড়িয়ে রান্না বান্না শিখিয়ে আবার টিউশনিও করাবে। এত কষ্ট দিতে মায়া লাগবে না একটু? নীর হাসল, মৃদু চমৎকার ঠোঁট বন্ধ হাসি। কি ভীষণ সুদর্শন যে তাকে দেখালো। আদতে সে চাইছে তাদের সম্পর্কটা স্বাভাবিক করতে, স্বামী স্ত্রী না হোক, বন্ধু না হোক, আগের মতো সম্পর্ক আবার হোক। নীর আলতো স্বরে বলল, সারাদিন ব্যস্ত থাকলে কষ্টগুলো আর ছোবে না তোমায়, ভালো হবে না? টিয়া চোখ মেলে চাইল, বলহীন গলায় বলল, হবে হয়তো,